নমস্কার, আমি অনির্বাণ চক্রবর্তী, বর্ধমান বিদ্যার্থী ভবন উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। আপনারা দেখছেন অনলাইন ক্লাসরুম সৌজন্যে বর্ধমান টিভি এবং আমাদের মেন্টর হিসেবে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী পার্থপ্রতিম দেবনাথ। আজ আমি ক্লাস 12-এর একটি কবিতা সনেট নাম্বার 18 নিয়ে একটু আলোচনা করব। সনেট নাম্বার 18 কবিতাটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে তোমরা ক্লাস 11-এই পড়ে এসেছো, ড্রামা ম্যাকবেথ। কাজেই উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে আমি আর বিস্তারিত কিছু আজ আলোচনা করব না। শুধু এইটুকু বলে রাখি, উইলিয়াম শেক্সপিয়ার জন্মেছিলেন 23 এপ্রিল 1564 এবং মারা গেছেন সেই 23 এপ্রিলই 1616 সালে। ওনাকে বলা হতো কি বার্ড অফ অ্যাভন। উনি একাধারে ছিলেন প্লেরাইট, পোয়েট, অ্যাক্টর, বিভিন্ন রকম পারফর্ম উনি করে গেছেন। তো আমাদের যে কবিতাটা আছে সিলেবাসে সেটা হচ্ছে সনেট নাম্বার 18। এটা পড়ার আগে আমাদের জানতে হবে আগে সনেট জিনিসটা কি। সনেট সনেট কি না, সনেট হচ্ছে একটা 14 লাইনস পোয়েম। চোদ্দ লাইনের কবিতা। প্রথম কোথায় তৈরি হয়েছিল? ইটালিতে। এই সনেট জনপ্রিয় করেছিলেন আমরা সবাই জানি পেট্রার্ক। পেট্রার্ক সনেটকে পপুলারাইজ করেছিলেন, কিন্তু সনেটের অরিজিনেটর কিন্তু পেট্রার্ক নয়, এটা আমাদের একটু ভুল হয়ে যায়। তাহলে সনেটের অরিজিনেটর কে? তাহলে অরিজিনেটর অফ দ্য সনেট হচ্ছে গিয়াকোমো দা লেন্টিনি। ইনি হচ্ছেন অরিজিনেটর অফ সনেট। আর পেট্রার্ক কি করেছিলেন? এটাকে পপুলারাইজ করেছিলেন সনেটটা। তাহলে প্রথমে সনেটে আমাদের জানতে হবে কি সনেটের স্ট্রাকচারটা কি। ইটালিয়ান সনেট দুটো ভাগে বিভক্ত। প্রথম 8 লাইনকে বলা হচ্ছে কি অক্টেভ, আর শেষ 6 লাইনকে বলা হচ্ছে কি সেস্টেট। এই হচ্ছে ইটালিয়ান সনেটের স্ট্রাকচার। এবার বিষয়বস্তুটা কি সনেটের সেটা তো আমাদের জানতে হবে। আর সনেট শব্দটা এসেছে সনেটো শব্দ থেকে, যার মিনিং হচ্ছে লিটল সাউন্ড। তাহলে সনেট মিনিং কি? লিটল সাউন্ড। তাহলে সনেট কেন লেখা হয়েছিল এটা আমাদের আগে জানা দরকার, যে সনেট লেখা হলো কেন। তার কারণ হচ্ছে ইটালিয়ান যারা সনেটিয়ার তারা চাইছিলেন কি তাদের লেডি লাভ, তাদের বিলাভেড লেডির যে বিউটিটা সেটাকে ইমমর্টাল করে রাখতে। সেই কারণে ওনারা সনেট লিখলেন। কারণ মানুষ তো মর্টাল, ম্যান ইজ মর্টাল। যে বিবলিক্যাল থিওরিটা আমরা জানি, বিবলিক্যাল মেসেজ অফ মেমেন্টো মরি, দা মেসেজটা হচ্ছে বিবলিক্যাল মেসেজ অফ মেমেন্টো মরি। মেসেজটা কি? ম্যান ইজ মেড অফ ডাস্ট and that he shall return to dust irrespective of whether it is buried or burnt, from earth to earth, ashes to ashes, dust to dust. তার মানে ডেথ ইজ ইনএভিটেবল, মৃত্যু নিশ্চিত। তাহলে তার বিলাভেড লেডিরাও মারা যাবে, তাদের সৌন্দর্য একদিন সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাবে। তাই ওনারা ঠিক করলেন কি যে সনেট লিখবেন। এই সনেটের মাধ্যমে বিলাভেড লেডির বিউটিটা অক্ষয় অমর হয়ে থাকবে। কিভাবে অক্ষর অমর হয়ে থাকবে? জেনারেশন আফটার জেনারেশন এই সনেটটা পড়বে। এই যেমন আমরা এখন পড়ছি সনেট নাম্বার 18, আমাদের আগের জেনারেশন পড়ে গেছে, পরের জেনারেশনও পড়বে। তাহলে সনেট নাম্বার 18 কি হয়ে গেল? ইমমর্টাল হয়ে গেল। সেই কারণে সনেট লেখা হয়েছিল। তাহলে সনেট লেখা হয়েছিল কেন? টু ইমমর্টালাইজ দা বিলাভেড লেডি। এইবার আমরা আসছি আমাদের সনেটটা।
এটা তো গেল পেট্রার্কান সনেট। তাহলে শেক্সপিয়ারিয়ান সনেট কি? শেক্সপিয়ারিয়ান সনেট শেক্সপিয়ার বললেন কি না 4 লাইনের স্ট্যান্জা করব, যেটাকে উনি বললেন কোয়াট্রেন, মানে 4 লাইন স্ট্যান্জা। কটা কোয়াট্রেন লিখলেন? 3টে কোয়াট্রেন and a concluding couplet। তাহলে সেই 3 4 12 লাইন এবং লাস্ট 2 লাইনসের কনক্লুডিং কাপলেট, মানে লাইনটা সেই 14 লাইনসই, কিন্তু স্ট্রাকচারটা ডিফারেন্ট হয়ে গেল ফ্রম পেট্রার্কান সনেট। পেট্রার্কান সনেট কি ছিল? ফার্স্ট 8 লাইনস ছিল অক্টেভ, নেক্সট 6 লাইনস ছিল সেস্টেট। শেক্সপিয়ারিয়ান সনেট কি? 4 লাইনস কোয়াট্রেন, 3 কোয়াট্রেন্স, 3 4 12 লাইন and a concluding couplet 2 লাইনস, 14 লাইন। এইবার আমাদের তাহলে জানতে হবে তাহলে শেক্সপিয়ার কাকে নিয়ে লিখলেন সনেটটা, এটা তো আমাদের প্রথম জানতে হবে। পেট্রার্ক যেমন লিখেছিলেন লরাকে নিয়ে, ওনার বিলাভেড লেডি, তাহলে শেক্সপিয়ার সনেটটা কাকে নিয়ে লিখলেন? আচ্ছা, শেক্সপিয়ার টোটাল লিখেছিলেন 154 সনেটস। টোটাল, তার মধ্যে ফার্স্ট 126 সনেটস আর অ্যাড্রেস টু এ হ্যান্ডসাম ইয়াং ম্যান। এনার আইডেন্টিটি নিয়ে কোশ্চেন আছে, কেউ কেউ বলেন মিস্টার WH, আবার কেউ কেউ বলেন আর্ল অফ সাদাম্পটন। তাহলে হোয়াট এভার মেবি, যা খুশি হোক, আমরা বুঝতে পারছি ইনি একজন মেল পারসন। তাহলে ফার্স্ট 126 সনেটস কাকে নিয়ে লিখলেন? এই মেল পারসনকে নিয়ে লিখলেন। হ্যান্ডসাম ইউথ, হতে পারে মিস্টার WH, হতে পারে মিস্টার আর্ল অফ সাদাম্পটন। আর দ্য রিমেইনিং সনেটস মানে 127 সনেট থেকে 154 সনেট পর্যন্ত উনি অ্যাড্রেস করলেন ডার্ক লেডিকে। Possibly she is কে? মেরি ফিটন। But there is no clear identity of that lady Shakespeare mentioned. কোন কোন ক্রিটিক বলেন মেরি ফিটন, কেউ কেউ বলেন ডার্ক লেডি কিছু পাওয়া যায়নি, কিন্তু ডার্ক লেডি মিন্স the complexion of the lady was not dark, the identity of the lady was in darkness, সেই কারণে বলা হচ্ছে ডার্ক লেডি। তাহলে আমাদের এটা কি আছে? সনেট নাম্বার 18। তাহলে এটা প্রথম 126 সনেটের মধ্যে পড়ছে, তাহলে এটা মিস্টার WH অথবা আর্ল অফ সাদাম্পটনকে নিয়ে লেখা। বোঝা গেল তাহলে সনেটটা কেন লিখেছিলেন শেক্সপিয়ার, এবং শেক্সপিয়ারের সনেটটা কিভাবে ডিফারেন্ট ফ্রম ইটালিয়ান সনেটিয়ার্স, পেট্রার্ক এন্ড আদার্স, বোথ থিমেটিক্যালি এন্ড স্ট্রাকচারালি। কোন জায়গায় অসুবিধা থাকলে কমেন্টসে লিখে জানাবে। এবার আমি তাহলে সরাসরি সনেট নাম্বার 18 এ চলে যাচ্ছি। দেখো সনেট নাম্বার 18 শুরু হচ্ছে কি দিয়ে? শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। আমি কি তোমাকে একটা গ্রীষ্মকালের দিনের সঙ্গে তুলনা করতে পারি? শেক্সপিয়ার বলছেন। তো আমাদের মনে তাহলে প্রথম প্রশ্ন যেটা আসবে, এত ঋতু থাকতে হঠাৎ শেক্সপিয়ার সামার্স ডে এর কথা কেন বলছেন? হঠাৎ সামার্স এর কথা কেন বলছেন? আমরা তো জানি স্প্রিং সিজনটা খুব সুন্দর, সাইটস এন্ড সাউন্ডস, দ্য বিউটিজ এন্ড বাউন্টিজ অফ নেচার আর ভেরি বিউটিফুল এট দ্য টাইম। তাহলে উনি সামার্স এর কথা বলছেন কেন? কারণ হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিতে আমরা জানি সামার হচ্ছে একটা প্রেফারেবল সিজন এবং খুব ক্ষণস্থায়ী, সেই কারণে উনি সামারের কথাটা বলছেন। এবং সামার খুব সুন্দর মনোরম আবহাওয়া থাকে ইউরোপিয়ান কান্ট্রিতে। আমাদের দেশের সামারের সঙ্গে ইউরোপিয়ান কান্ট্রির সামারের ফার ডিফারেন্স, এবং সেই কারণে শেক্সপিয়ার এখানে সামার্স ডে এর সঙ্গে তুলনা করলেন। তাহলে বোঝা গেল কেন উনি সামার্স ডে বললেন। এবং প্রথম লাইনটা দেখো, কোশ্চেন শুরু হচ্ছে একটা কোয়েশ্চেন মার্কস দিয়ে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? তার মানে প্রচ্ছন্নভাবে উনি বলছেন আই শ্যাল নট কম্পেয়ার ইউ টু এ সামার্স ডে। এখানে দি মিন্স ইউ, দি মিন্স ইউ,
এটা হচ্ছে পোয়েটিক ইউজ, আর এই ওয়ার্ডটা হচ্ছে গিয়ে কি আর্কেইক ওয়ার্ড। আর্কেইক ওয়ার্ড দি, তাহলে দি মিন্স ইউ, তাহলে শ্যাল আই কম্পেয়ার ইউ টু এ সামার্স ডে, আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? তার মানে উনি প্রথমেই বলে দিলেন কি যে না পারি না, একটা প্রচ্ছন্ন না উনি বলে রাখলেন এই প্রশ্নবোধক বাক্যটি করে। নেক্সট লাইন চলে এসো, thou art more lovely and more temperate, thou art মানে you are, এই দুটো ঠিক তাই, poetic use, archaic word, you are more lovely and more temperate, তুমি অনেক সুন্দর এবং অনেক স্নিগ্ধ, টেম্পারেট মানে সুদিং, মনোরম। তাহলে এই লাইনটা কি বলছেন, thou art more lovely and more temperate, দুটো মোর ব্যবহার করেছেন, মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। এই ধরনের বাক্যকে কি বলা হয়, হাইপারবোল বা অতিশয়োক্তি বাংলায় যাকে বলে, মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তার মানে তুমি অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি মনোরম। নেক্সট লাইন দেখো, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, রাফ উইন্ডস মানে কি খড় বাতাস, গ্রীষ্মকালের দিনের খড়খড়ে বাতাস, ডু শেক নাড়িয়ে দিয়ে যায়, কি নাড়িয়ে দিয়ে যায়, দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের প্রিয়তম সেই ফুলের কুড়িগুলোকে, বার্ডস মানে কি ফুলের কুড়ি, ডার্লিং বার্ডস অফ মে মানে মে মাসের সেই প্রিয়তম ফুলের কুড়িগুলোকে নাড়িয়ে দিয়ে যায় রাফ উইন্ডস। তাহলে দেখো এখানে কি ইমেজারি ইউজ করা হয়েছে, রাফ উইন্ডস। রাফ উইন্ডস মানে কি খড় বাতাস গ্রীষ্মের, এটা তো কোনো ব্যক্তি নয়, এটা একটা কি ইনঅ্যানিমেট অবজেক্ট, কিন্তু এখানে ঠিক ইনঅ্যানিমেট অবজেক্টটাকে একটা অ্যানিমেট অবজেক্টের মতো ব্যবহার করা হয়েছে। এই ধরনের জিনিসকে কি বলা হয়, বলা হয় পার্সোনিফিকেশন বা ব্যক্তিত্ব আরোপ করা। যেন এখানে রাফ উইন্ডসটাকে ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে, এই ব্যক্তিত্ব আরোপ করাকে কি বলা হয়, পার্সোনিফিকেশন। ব্যক্তিত্ব আরোপ করা। তাহলে রাফ উইন্ডসটা সেই খড় বাতাস গ্রীষ্মকালের যেন নাড়িয়ে দিয়ে গেছে সেই প্রিয়তম মে মাসের ফুলের কুড়িগুলোকে। নেক্সট লাইন দেখো, and summer's leaves hath all too short a date, এখানে দেখো আর একটা আর্কেইক ওয়ার্ড আছে কি hath, hath means has, এটার একটা আর্কেইক ওয়ার্ড এবং পোয়েটিক ইউজ। and summer's leaves, লিজ মানে কি স্প্যান অফ সামার, এর স্থায়িত্বকাল, টু শর্ট মানে খুব অল্প, আমি যেটা প্রথমেই বললাম সামার ইজ এ প্রেফারেবল সিজন ইন ইউরোপিয়ান কান্ট্রি, এবং টু শর্ট এর লাইফ স্প্যান হচ্ছে খুবই সীমিত সময়ের জন্য থাকে, সেইটাই এখানে বলছেন শেক্সপিয়ার, এন্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট, এই গ্রীষ্মকালের সময়সীমাটা হচ্ছে খুব অল্প। তাহলে এটা গেল প্রথম কোয়ার্ট্রেন, ফার্স্ট কোয়ার্ট্রেন। তাহলে ফার্স্ট কোয়ার্ট্রেনের রাইম স্কিমটা যদি আমরা একটু মেলাই, দেখো ডেটাকে যদি আমরা ডে এ দিয়ে চিহ্নিত করি, তারপরে আছে কি টেম্পারেট, টেম্পারেটটাকে বি দিয়ে চিহ্নিত করলাম, তারপরে কি আছে মে, দেখো ডে এর সঙ্গে মেটা মিলে যাচ্ছে, ডে মে, তাহলে ডেটাকে আমি দিয়েছিলাম কি অ্যালফাবেট এ দিয়ে চিহ্নিত করেছিলাম, তাহলে ঠিক একইভাবে মেটাকেও অ্যালফাবেট কি দেবো, এ দেবো। তারপরে দেখো টেম্পারেট সঙ্গে কি আছে পারেট ডেট, এর সঙ্গে এটা মিলছে, ছন্দটা দেখো বুঝতে পারছো, তাহলে টেম্পারেটটাকে আমি কি দিয়েছিলাম, বি দিয়েছিলাম, তাহলে এই ডেটটাকেও কি দেবো, বি দেবো। তাহলে ফার্স্ট কোয়ার্ট্রেনের রাইম স্কিম আমি পেলাম এ বি, ডে মে টেম্পারেট ডেট, বুঝতে পারলে ফার্স্ট কোয়ার্ট্রেন। তাহলে ফার্স্ট কোয়ার্ট্রেনের রাইম স্কিমটা আমি পেলাম এ বি, এরপর আমরা চলে আসছি সেকেন্ড কোয়ার্ট্রেন। সেকেন্ড কোয়ার্ট্রেন দেখো
সেকেন্ড কোয়াড্রেন্ট কি বলছে, সামটাইম টু হট দি আই অফ হেভেন সাইন্স, সামটাইম টু হট দ্য আই অফ হেভেন, স্বর্গের চোখ। স্বর্গের চোখ বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, স্বর্গের চোখ বলতে এখানে সানকে বোঝানো হয়েছে। দ্য সান ইজ হিয়ার কম্পেয়ার টু দি আই অফ হেভেন। তাহলে এই ধরনের বাক্যকে কি বলা হয়, মেটাফোর। এই ধরনের বাক্যকে বলা হয় মেটাফোর। তাহলে সান, সূর্যকে কম্পেয়ার করা হয়েছে কার সঙ্গে, আই অফ হেভেনের সঙ্গে। তাহলে দেখো কি বলছে, সামটাইম টু হট দি আই অফ হেভেন সাইন্স, কখনো কখনো সূর্য ভীষণ তীব্রভাবে কিরণ দেয়। and often his gold complexion dimmed, এবং প্রায়শই তার সেই সোনালী রঙের গাত্রবর্ণটা কি হয়, ডিমড, মানে কি আস্তে আস্তে কমে আসে, ম্লান হয়ে যায়। কেন ম্লান হয়ে যায়, তার কারণ হচ্ছে কি, কাভার্ড উইথ ক্লাউড, যখন সূর্যকে মেঘ ঢেকে দেয় তখন তার সেই সাইনটা কি হয়, কমে যায়, ম্লান হয়ে যায়। দেখো ঠিক সেইটাই বলছে, and often his gold complexion dimmed, এবং প্রায় তার সেই সোনালী গাত্রবর্ণ ম্লান হয়ে যায়। ডিমড মানে কি, ম্লান হয়ে যাওয়া। নেক্সট লাইন, and every fair from fair sometime declines. It is a very important line. Look at the line very carefully. And every fair from fair sometime declines. Every fair, দেখো একই বাক্যে দুটো ফেয়ার আছে। তাহলে প্রথম ফেয়ারটার মানে কি, ফেয়ারফুল অবজেক্ট। তাহলে প্রত্যেকটা সুন্দর বস্তু বা জিনিস বা কিছু সামথিং ফ্রম ফেয়ার, তার সৌন্দর্যটা হারায়, সামটাইম কখনো কখনো, ডিক্লাইন্স হারিয়ে ফেলে। তাহলে প্রতিটা সুন্দর জিনিস তার সৌন্দর্য হারিয়ে ফেলে কখনো কখনো। উইথ দ্য প্যাসেজ অফ টাইম, মানে কি টাইম তো সবসময় কি করছে, হন্টেড হচ্ছে। তাহলে আমাদের যে জিনিসটা, এটার মেন থিম, সেটা হচ্ছে টাইম অ্যান্ড লাভ। একদিকে কি আছে, একদিকে আছে লাভ অ্যান্ড বিউটি, ভার্সেস কি আছে, ভার্সেস আছে টাইম অ্যান্ড ডেথ। and every fair from fair sometimes declines, ঠিক এইখানেও তাই, প্রত্যেকটি সুন্দর জিনিস তার সৌন্দর্য হারায় সময়ের সাথে সাথে কখনো কখনো। লাস্ট লাইন অফ সেকেন্ড কোয়াড্রেন্ট, বাই চান্স অর নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড। বাই চান্স মানে কি, হঠাৎ, অথবা প্রকৃতির নিয়মেই সেটা একদিন কি হবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রকৃতির নিয়মে, যে কথা প্রথমেই বলেছি, সেই বিবলিক্যাল মেসেজ অফ মেমেন্টো মরি, ম্যান ইজ মেড অফ ডাস্ট and that he shall return to dust irrespective of whether it is buried or burnt. ঠিক সেম থিং, বাই চান্স অর নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড, হঠাৎ করেই হোক বা প্রকৃতির নিয়মেই হোক, সেটা একদিন কি হবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট বললাম, এবং এখন আমরা তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের রাইম স্কিমটা একটু দেখে নিই। সেকেন্ড কোয়াড্রেন্টের রাইম স্কিম দেখো, হেভেন সাইন্স, সায়েন্স আমরা উপরে কোথাও পাইনি, নতুন ওয়ার্ড। তাহলে সায়েন্সটাকে যদি আমরা এ বি দিয়েছিলাম প্রথমে, অ্যালফাবেট সি দিয়ে চিহ্নিত করি। ডিমড, ডিমডও কোথাও পাইনি, তাহলে ডিমডকে যদি আমরা অ্যালফাবেট ডি দিয়ে চিহ্নিত করি, তাহলে সিডি। তারপর দেখো সায়েন্সের সঙ্গে কি মিলছে, ডিক্লাইন্স, তাহলে সায়েন্স ডিক্লাইন্স। তাহলে এটাকে আমরা সি দিয়েছিলাম, তাহলে এটাও কি হবে, সি। ডিমড আনট্রিমড, ডিমড আনট্রিমড, এটাকে দিয়েছিলাম ডি, তাহলে এটাও কি দিলাম, ডি। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের রাইম স্কিম আমরা কি পেলাম, সিডি সিডি। বুঝতে পারলে, ফার্স্ট কোয়াড্রেন্টে পেয়েছিলাম এবি এবি, সেকেন্ড কোয়াড্রেন্টে পেলাম সিডি সিডি। এবার আমরা চলে আসবো থার্ড কোয়াড্রেন্ট। দেখো
থার্ড কোয়াড্রেন্ট শুরু হচ্ছে বাট দিয়ে, কিন্তু thy eternal summer shall not fade, thy eternal summer shall not fade, এখানে সামার বলতে বিউটি, তাহলে তোমার এই চিরন্তন সৌন্দর্যটা কখনো হারিয়ে যাবে না। শেক্সপিয়ার বলছেন মিস্টার ডব্লিউ.এইচ বা আর্ল অফ সাদাম্পটনের উদ্দেশ্যে, কি বলছেন? তোমার এই চিরন্তন সৌন্দর্যটা কোনোদিন হারিয়ে যাবে না বা ম্লান হবে না, বিবর্ণ হবে না। nor lose possession of that fair thou awest, বা তোমার ভালো গুণগুলোও কোনোদিন হারিয়ে যাবে না। তাহলে তোমার এই চিরন্তন সৌন্দর্যটা ফিকে হবে না, তোমার ভালো গুণগুলো কোনোদিন হারিয়ে যাবে না। nor shall death brag thou wanderest in his shade, মৃত্যু অহংকার করে তোমাকে গ্রাস করতে পারবে না তার ছায়ায়। ডেথ, the word death is very important here. death is inevitable, প্রথমেই বলেছি মৃত্যু নিশ্চিত, কাজেই মৃত্যুর কাছে না হারিয়ে তার বন্ধুকে ইমর্টালাইজ করার জন্যই এই সনেটটা উনি লিখেছিলেন। এবং উনি বলছেন কি, nor shall death brag thou wanderest in his shade, মৃত্যু অহংকার করে তোমাকে গ্রাস করে নিতে পারবে না। তার মানে কি, তুমি ইমর্টাল হয়ে থাকবে আমার এই ভার্সের মাধ্যমে। সেম জিনিস আমরা পেয়েছিলাম এডমান্ড স্পেন্সার সনেট নাম্বার 75 এ লিখছেন, মাই ভার্স ইওর ভার্চুজ রেয়ার শ্যাল ইটারনাইজ, সেখানেও ঠিক তাই বিলাভেড লেডিকে বলছেন যে তুমি অমর হয়ে থাকবে আমার ভার্সের মধ্যে দিয়ে। ডেথ, তাহলে ডেথ ইজ হিয়ার পার্সনিফাইড, ডেথ ইজ অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট, আগে যেটা আমি বলেছিলাম। তাহলে ডেথ হিয়ার পার্সনিফাইড, তাহলে এই লাইনটাও কিসের উদাহরণ? পার্সনিফিকেশনের উদাহরণ। ডেথ ইজ হিয়ার পার্সনিফাইড। এখানে শেক্সপিয়ার এইনিডের ভার্জিলের দ্য এইনিড থেকে একটা জিনিস নিয়েছেন। কি নিয়েছেন একটু দেখো কম্প্যারিজনটা। কি নিয়েছেন? আম্ব্রা মোর্টিস, মানে কি শ্যাডো অফ ডেথ। শ্যাডো অফ ডেথ, এটা হচ্ছে আম্ব্রা মোর্টিস, যেটা ভার্জিল এইনিডে বলেছিলেন। এখানেই শেক্সপিয়ার ইমিটেট করেছেন, সেটাকে নিয়েছেন। ইমিটেশন অফ ভার্জিলস দ্য এইনিড, আম্ব্রা মোর্টিস মিন্স দ্য শ্যাডো অফ ডেথ। এটা কিরকম জিনিসটা? হেলিস টাইপ, কারণ কি হেল ইটসেলফ is shadowy, হেলটা নরকটা হচ্ছে নিজেই শ্যাডোই, অন্ধকারাচ্ছন্ন। এই কনসেপ্টটা এখানে ভার্জিলের এইনিড থেকে শেক্সপিয়ার কালেক্ট করেছেন, ইমিটেট করেছেন। তাহলে নর shall death brag thou wanderest in his shade, when in eternal lines to time thou growest, যখন এই চিরন্তন লাইনগুলো আসবে তুমি কি হবে? বেড়ে যাবে। গ্রোয়েস্ট মানে ক্রমশ বাড়তেই থাকবে। তার মানে কি জেনারেশন আফটার জেনারেশন যখন এটা পড়বে, যত বেশি মানুষ এটা পড়বে তত বেশি মানুষ তোমার সম্পর্কে জানবে, যার ফলে তুমি আরো বেশি বাড়তে লাগবে। when in eternal lines means পোয়েমটা, এই সনেট নাম্বার 18। তাহলে ইটারনাল লাইন্স মানে কি জানলে? সনেট নাম্বার 18টা, এই পোয়েমটা, যে পোয়েমটা শেক্সপিয়ার লিখলেন সেইটা। ইটারনাল লাইন্স টু টাইম দাও গ্রোয়েস্ট, তাহলে তুমি ক্রমশ বাড়তে লাগবে। এটা গেল আমাদের থার্ড কোয়াড্রেন্ট। তাহলে এবার থার্ড কোয়াড্রেন্টের রাইম স্কিমটা যদি আমরা দেখি,
এখানে আছে দেখো কি ফেড, তাহলে ফেড আমরা কোথাও পেয়েছিলাম আগে, কোথাও পাইনি। তাহলে ফেডটাকে যদি আমরা ই দিয়ে চিহ্নিত করি, ফেডের পর কি আছে আওয়েস্ট, আওয়েস্টটাকে যদি দিই এফ, ফেডের সঙ্গে কি মিলছে দেখো সেড, তাহলে ফেডটাকে যেহেতু ই দিয়েছিলাম সেডটাও কি হবে ই। আওয়েস্ট ছিল এফ, আওয়েস্টের সঙ্গে দেখো গ্রোয়েস্ট মিলে গেল, তাহলে আওয়েস্টকে আমি দিয়েছিলাম এফ, গ্রোয়েস্টকেও দেবো এফ। তাহলে থার্ড কোয়ার্টেনের রাইম স্কিম আমি কি পেলাম ইএফ ইএফ। একটা জিনিস লক্ষ্য করো, প্রথম দুটো কোয়ার্ট্রেন শেক্সপিয়ার লিখেছিলেন কি প্রেজেন্ট টেন্সে, থার্ড কোয়ার্ট্রেনটা লিখলেন কিসে ফিউচার টেন্সে শ্যাল। ঠিক আছে, এই গেল আমাদের থার্ড কোয়ার্ট্রেন। তাহলে প্রথম কোয়ার্ট্রেনে পেয়েছি এবি এবি, সেকেন্ড কোয়ার্ট্রেনে পেয়েছি সিডি সিডি, থার্ড কোয়ার্ট্রেনে পেয়েছি ইএফ ইএফ। এবার লাস্ট কনক্লুডিং কাপলেটে আমরা আসছি। লাস্ট কনক্লুডিং কাপলেটস দেখো কি বলছে, so long as men can breathe or eyes can see, so long as men can breathe, যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, তার মানে কি যতদিন পৃথিবীটা থাকবে, পৃথিবীটা থাকলে তবেই তো মানুষ শ্বাস প্রশ্বাস নেবে। or eyes can see, অথবা চোখ দেখবে, so long lives this and this gives life to thee, so long lives this, ততদিন এটা বেঁচে থাকবে, দিস বলতে পোয়েট্রিটা, and this gives life to thee, এটাই তোমাকে জীবন দেবে, মানে তুমি ইমমর্টাল হয়ে যাবে, এর মাধ্যমে তুমি ইমমর্টাল হবে। তাহলে এখানে কি বলছে, যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস নেবে অথবা চোখ দেখতে পাবে, so long lives this, ততদিন এই পোয়েট্রিটা বেঁচে থাকবে, and this gives life to thee, এটা তোমাকে জীবন দেবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা শেষ দুটো লাইন থেকে থিমটা কি পাচ্ছি, থিমটা পাচ্ছি দ্য থিম, শেষ দুটো লাইনই বলে দিল, কি বলে দিল, দ্য থিম ইজ দ্যাট নাইদার দ্য বিউটি অফ নেচার, ইমমর্টালাইজ কি হচ্ছে, নাইদার দ্য বিউটি অফ নেচার নর ইভেন দ্য বিউটি অফ ইউথ, বাট ইভেন দ্য পোটেন্সি অফ পোয়েট্রি অ্যাট ইটস অ্যাকমি, হরেসিয়ান থিমস ars longa vita brevis। মানে হচ্ছে আর্ট ইজ লং লাইফ ইজ শর্ট। তাহলে হরেশিয়ান থিমটা এখানে হাইলাইটেড হলো শেষ দুটো স্ট্যান্জায়, এবং আমরা বুঝলাম কবিতার থিমটাও কিন্তু তাই, আর্ট ইজ লং বাট লাইফ ইজ শর্ট। এখানে যে শুধুমাত্র নেচারের বিউটিটা গ্লোরিফাই হলো তা নয়, হ্যান্ডসাম ইউথের বিউটিটা গ্লোরিফাই হলো তা নয়, সবাইকে ছাড়িয়ে গেল কোনটা, পোয়েট্রিটা। পোয়েট্রিটা যতদিন থাকবে ততদিন বন্ধু বেঁচে থাকবে এই কবিতার মধ্য দিয়ে। সেই কারণেই আমরা হরেসিয়ান থিমের সঙ্গে মিল পাচ্ছি, আর্টস লঙ্গা ভিটা ব্রেভিস, দ্যাট ইজ আর্ট ইজ লং বাট লাইফ ইজ শর্ট। এবার আমরা শেষ দুটো লাইনের যে কাপলেটটা কনক্লুডিং কাপলেট, তার রাইম স্কিমটা দেখে নিই। এখানে আছে সি, সি ওয়ার্ডটা প্রথমে কোথাওই ছিল না, এটাকে তাহলে আমরা ইএফ পর্যন্ত হয়ে গেছে, এটাকে দেবো জি। তারপরে কি আছে ডি, দেখো সি ডি একই, এটাও তাহলে হবে জি। তাহলে রাইম স্কিমটা কি দাঁড়ালো টোটালটার, এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জি জি। তাহলে রাইম স্কিমটা দাঁড়ালো কি,
বোঝা গেল? এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি, এই হলো আমাদের সনেট নাম্বার 18 এর রাইম স্কিম। তাহলে আমরা থিম অফ দ্য পোয়েমটা কি পেলাম? থিম অফ দ্য পোয়েম হচ্ছে নাইদার দ্য বিউটি অফ নেচার নর ইভেন দ্য বিউটি অফ দ্য ইউথ but even the potency of poetry at its acme, the Horatian theme of art's longa vita brevis, that is art is long but life is short. ঠিক আছে, এই গেল আমাদের সনেট নাম্বার 18 shall I compare thee to a summer's day। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কারো কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টস করে জানাবে। তাহলে তোমরা দেখতে থাকো এই বর্ধমান টিভির বিশেষ অনুষ্ঠান অনলাইন ক্লাসরুম প্ল্যাটফর্ম। ঠিক আছে, আজকের মতো এইটুকুই রইল।